লন্ডনে ডক্টর ইউনূস এবং তারেক রহমানের বৈঠকে একই সিদ্ধান্ত এলো। এইদিকে সেনাপ্রধান কঠিন অ্যাকশন শুরু করে দিয়েছেন। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভা নিয়ে আরও বিস্তারিত কিছু তথ্য আমরা জেনে নিতে চাই নিউজ রুম থেকে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই বৈঠকটা ফলপ্রসূ হবে এবং এর মাধ্যমে সরকারের সাথে বিএনপির সম্পর্ক নিবিড় হবে এবং অনিশ্চয়তায় থাকা বিভিন্ন জাতীয় এবং রাজনৈতিক ইস্যুগুলোতেও আজকে এই বৈঠকের পর পরিবর্তন আসতে পারে। তবে এই মহাযুদ্ধে কে জিতবে, অন্তত সাধারণ মানুষের মধ্যে যে আলোচনা, রাজনৈতিক মহলের মধ্যে যে গুঞ্জন, ফিসফিসানি, গণমাধ্যমগুলোতে যে নানান ধরনের বিশ্লেষণ, তাতে অবশ্যই আমাদের অনেকের কাছে এমনটাই মনে হচ্ছে আমরা আসলে এক চোর থেকে আরেক চোরের দ্বারা শাসিত হচ্ছি। তারেক জিয়া একসময় দুর্নীতির বরপুত্র ছিল, এরপর আসলো শেখ হাসিনা, এরপর ইউরোপ আমেরিকার এজেন্ট, এরপর আবার সেই দুর্নীতির বরপুত্র। কোথায় যাচ্ছে বাংলাদেশ? বাংলাদেশের ভবিষ্যৎ কোন দিকে আগাচ্ছে? আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের অনুরোধ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। সম্মানিত দর্শক, লন্ডনে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমান 1-to-1 বৈঠক হচ্ছে, তারা একেবারে সরাসরি সাক্ষাৎ করতেছে। প্রিয় দর্শক, এই বৈঠকে কঠিন একটা সিদ্ধান্ত এসেছে, আপনারা শুনলে রীতিমতো অবাক হয়ে যাবেন। এইদিকে সেনাপ্রধান ডক্টর ইউনূসের নির্দেশে সমন্বয়কদের উপর কঠিন অ্যাকশন শুরু করে দিয়েছেন। সম্মানিত দর্শক, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা অবাক হবেন লন্ডনে ডক্টর ইউনূস এবং তারেক রহমানের বৈঠকের মাধ্যমে কি সিদ্ধান্ত হলো। তো দর্শক, বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। যে সর্বশেষ ডক্টর মোহাম্মদ ইউনূস এই মুহূর্তে লন্ডনে অবস্থান করছেন, আর আমি যখন এই ভিডিওটি পাবলিশ করছি তখন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং জনাব তারেক রহমান বৈঠকে বসেছেন 1-to-1। সম্ভবত জনাব তারেক রহমান এবং ডক্টর মোহাম্মদ ইউনূস এই দুজনের মধ্যে এই বৈঠকটা হচ্ছে, কারণ 1-to-1। এর মাঝখানে আমরা দেখছি বাংলাদেশ থেকে আমির খসরু সাহেব সহ আরো অনেকেই লন্ডনে গিয়েছেন এই বৈঠককে কেন্দ্র করে। তো লন্ডনে এই 1-to-1 বৈঠকে মিলিত হয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আর এই তথ্য জানিয়েছে বিএনপির মিডিয়া সেলের সদস্য শাইরুল কবির খান। সকাল 9টায় লন্ডনের পার্ক লেন হোটেল ডোরচেস্টারে প্রধান উপদেষ্টা ওনার সাথে তারেক রহমানের এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে। এখানে আলোচনার ইস্যু তো অনেক কিছু, বাট এখানে মূল আলোচনা হচ্ছে নির্বাচন, আর কিছুই না। রাজনৈতিক উত্তেজনা, নির্বাচন নিয়ে জটিলতা এবং সরকার ও অন্যান্য দলের টানা পোড়েনের মধ্যে এই বৈঠকটি চলছে, আর এটা নিয়ে সারা বাংলাদেশ আপনারা অপেক্ষা করছেন যে এই বৈঠকের পর ফলাফলটা কি আসে। তবে 1-to-1 হওয়াতে আমার কাছে মনে হয়েছে ভালো হয়েছে। হয় কি যে বের হইয়া এক একজনের মতো মন গড়া বক্তব্য দিবে। তো তারেক রহমানের সাথে কি আলোচনা হয়েছে, কি হবে, কারণ আলোচনায় বসলে অনেক কথাবার্তা আসবে, কিছু অফিসিয়াল, কিছু নন অফিসিয়াল, খুনসুটি হবে, বিভিন্ন কথাবার্তা হবে, একটু রাগ উত্তেজনা হইতে পারে, কারণ দুজনই দেশের বর্তমান ভবিষ্যৎ, আগামী ভবিষ্যৎ। তো এই মুহূর্তে আইসা এই বৈঠকটার ভ্যালু বুঝতেই পারছেন কি নিয়ে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই বৈঠকটা ফলপ্রসূ হবে এবং এর মাধ্যমে সরকারের সাথে বিএনপির সম্পর্ক নিবিড় হবে এবং অনিশ্চয়তায় থাকা বিভিন্ন জাতীয় এবং রাজনৈতিক ইস্যুগুলোতেও আজকে এই বৈঠকের পর পরিবর্তন আসতে পারে। তবে বিএনপির দাবিটা যতটুকু জানা যাচ্ছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন, কেউ কেউ বলছেন যে ফেব্রুয়ারি হলেও বিএনপি মানবে, ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি। আবার এখন পর্যন্ত যত বৈঠকের পর তাদের ব্রিফিং আমরা শুনি নাই, সেখান থেকে এখন নানান গুজব, তথ্য ডালপালা মেলতে পারে। তবে যতদিন আমরা এখানে বুঝতে পারছি টোটাল আয়োজনের মূল ফোকাস হচ্ছে নির্বাচন, এমনকি বিএনপি সর্বোচ্চ লেভেলে ডক্টর ইউনূসের কাছে রিপ্রেজেন্ট করবে বা জনাব তারেক রহমান যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা হওয়া উচিত, কি কি কারণে, ডিসেম্বরের পরে গেলে কেন আসলে এই নির্বাচনটা ডিস্টারবেন্স হবে, বিশেষ করে এপ্রিলে, কারণ রমজান মুখোমুখি থাকবে, নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন হবে, সারাদিন রোজা রাখা ভোটার সমাবেশ, মিটিং, মিছিল, সারা দেশে ঝামেলা হবে। আবার যারা নির্বাচন করবেন তাদের সোনা ভোটের খরচ একটু বাইরে যাবে, কারণ ইফতার পার্টি ঘন ঘন হইতে হবে, বিশাল আয়োজন, খিচুড়ি, বিরিয়ানি, এরকম নানান বিষয় আছে। তারপরে পরীক্ষা আছে, গরমকাল থাকবে, সেনাবাহিনী মাঠে ডিপ্লয়েড থাকবে, সেনাবাহিনীকে এতদিন মাঠে রাখা উচিত না, এরকম নানান বিষয়গুলো সামনে প্রেজেন্ট করবে। তবে এখন এখানে কি হয় আজকের এই বৈঠকের পর, সেটা হয়তো আমরা একটু পরেই জানতে পারবো। দর্শক, নিশ্চয়ই আপনাদের অনেকের কাছেই মনে হচ্ছে যে 13ই জুন লন্ডনের স্থানীয় সময় সকালে বিএনপি শীর্ষ নেতা তারেক রহমানের সঙ্গে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যে আলোচনা অনুষ্ঠিত হবে, বৈঠক অনুষ্ঠিত হবে, সেটি হয়তো কোনো মহারণের দিকে আমরা যাচ্ছি। এই রণে, এই মহাযুদ্ধে কে জিতবে, অন্তত সাধারণ মানুষের মধ্যে যে আলোচনা, রাজনৈতিক মহলের মধ্যে যে গুঞ্জন, ফিসফিসানি, গণমাধ্যমগুলোতে যে নানান ধরনের বিশ্লেষণ, তাতে অবশ্যই আমাদের অনেকের কাছে এমনটাই মনে হচ্ছে আসলে কি আলোচনা হবে। এবং এটুকু আগে বলে রাখি, এটি অনেকেই বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে 4 দিনের সফর লন্ডনে, তার আরো যে সব কর্মসূচি রয়েছে, এগুলো কিছুই না। মূল উদ্দেশ্য তারেক রহমানের সঙ্গে একটি বৈঠক করা, সরকারের যে এজেন্ডা রয়েছে, যে লক্ষ্যে তারা এগিয়ে যেতে চাইছে, তাদের নিজস্ব লক্ষ্যে, এবং তাদের যেই কিংস পার্টি বলি অথবা তাদের সহযাত্রী বলি, সহযোদ্ধা,
তাদের পরিকল্পনাগুলো বাস্তবায়নের জন্য তারেক রহমানকে কোনো একটা ফাঁদে ফেলা, বিএনপিকে ট্র্যাপে ফেলা, এটি প্রধান উপদেষ্টার মূল উদ্দেশ্য। এবং সরকারের পক্ষ থেকে যেহেতু বৈঠকের বিষয়ে আগ্রহ প্রকাশ করা হয়েছে এবং সেই লক্ষ্যে তিনি লন্ডনে গেছেন, তো কি আলোচনা হবে লন্ডনে? বিএনপির পক্ষ থেকে বেশ কিছু এজেন্ডা কথা বলা হয়েছে যেগুলো নিয়ে আলোচনা হতে পারে। তারেক রহমান বা বিএনপি কতটুকু ফাঁদে পড়বে বা পড়বেন সে বিষয়ে পরে আসছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য এই মুহূর্তে যিনি অনেক গুরুত্বপূর্ণ একজন নেতা, সালাউদ্দিন আহমেদ, তিনি বৃহস্পতিবার একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে যে কথাগুলো বলেছেন, তার কথাগুলোর মধ্যে আমরা বিএনপির অবস্থান সম্পর্কে খানিকটা উপলব্ধি করতে পারি। সালাউদ্দিন আহমেদ বলছেন যে একান্ত আলাপ করে একটা গ্রহণযোগ্য অবস্থানে পৌঁছাতে পারেন তাহলে একটি সন্তোষজনক সমাধানে পৌঁছানো সম্ভব। ওকে গুড, আলোচনা বিকল্প তো নেই। কিন্তু এই সরকার তো কারো প্রতিদ্বন্দ্বী নয়, প্রতিদ্বন্দ্বী হওয়ার কথা নয়। যদিও অন্য সবাইকে সরকার নিজের প্রতিদ্বন্দ্বী বানিয়েছে, যদি একটা রাজনৈতিক সরকার থাকতো বুঝতাম যে বিরোধী দল এবং ক্ষমতাসীন দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা রয়েছে, সেখানে ছাড় দেওয়া না দেওয়া বিষয়। এই সরকারের মূল লক্ষ্য তো একটি নির্বাচন দেওয়া। সেখান থেকে এখন বিএনপি আলোচনার বিষয় বলছে, বা সালাউদ্দিন আহমেদ যেটি বলেছেন তা হচ্ছে বৈঠকে নির্বাচনের সময়সীমা পুনর্বিবেচনার বিষয়টি প্রাধান্য পাবে। এটা খুব ওপেন সিক্রেট, এটা তো আমরা জানি যে এপ্রিলে নির্বাচন ঘোষণা করা হয়েছে সরকারের পক্ষ থেকে, বা একটা টাইম ফ্রেম উল্লেখ করা হয়েছে, সেখানে বিএনপি ডিসেম্বর মধ্যে নির্বাচন চাই, এটা নিয়ে দেন দেওয়া হবে। কিন্তু পরক্ষণেই সালাউদ্দিন আহমেদ যে কথাটি বলছেন তা হচ্ছে এরকম যে নির্বাচন ডিসেম্বরের আগেও হতে পারে, আবার ডিসেম্বরের পরে একটি যৌক্তিক সময় নির্ধারণ করা যেতে পারে। সবই নির্ভর করছে আলোচনার ফলাফলের উপরে। এই কথা বিএনপি এর আগেও বলেছে, আমরা এ নিয়ে আলোচনাও করেছি যে ফেব্রুয়ারির প্রস্তাব তারেক রহমান দিতে পারেন। আচ্ছা, কেন বিএনপি ফেব্রুয়ারি দিকে দিতে চাচ্ছে, বা খুব বেশি হলে সেই পর্যন্ত দিতে চায়? বিএনপির ভাবনা যে কোনো উপায়ে একটি নির্বাচন আদায় করা, তাই তো, যে নির্বাচনটি হোক। ওকে, বিএনপি হয়তো এই অবস্থানে ঠিক আছে, কিন্তু বিএনপির তো এটুকু বোঝা উচিত, সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক বিশ্লেষক, রাজনীতিবিদ অনেকেই বলছেন যে সরকার নির্বাচন দেবে না, না দেওয়ার জন্য যতটা দেরি করা যায় তারা সেই চেষ্টাই করছে, এবং একটা পর্যায়ে ওই সময় পর্যন্ত পার করে আবার নতুন একটা অবস্থা সৃষ্টি করা হবে, অজুহাতের সৃষ্টি করা হবে যে নির্বাচন পিছানো। সবাই যদি এই বিষয়টি বুঝতে পারে, কেন বিএনপি বুঝতে পারছে না? আচ্ছা, ধরুন যে বিএনপি যে ফেব্রুয়ারি প্রস্তাব দিবে, যদি দেয় তাহলে প্রধান উপদেষ্টা সেক্ষেত্রে যদি বিষয়টি মেনে নেন, তারপরেও কি আমরা আমাদের মধ্যে অনেক কিন্তুর জন্ম দিব না, অনেক কিন্তু সৃষ্টি হবে না? তার কারণ যে সংস্কারে মোলা ঝুলিয়ে রাখা হয়েছে, যে সংস্কার 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 করে তারপর নির্বাচন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এটি তো বরাবরই বলে আসছিলেন যে সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলো যতটুকু ঐকমত্যে পৌঁছবে ততটুকু সংস্কার করে নির্বাচন। তাহলে আমার সংস্কার বিষয়টি তো আলাদা হয়ে যাচ্ছে। এবং এ পর্যন্ত যে কটি বিষয়ে ঐকমত্য সৃষ্টি হয়েছে, বিএনপি পক্ষ থেকেই বলা হয়েছে বা অন্যান্য রাজনীতিবিদরাও বলছেন যে এগুলো 1 মাস 2 মাসের ব্যাপার সংস্কার করা। তাহলে কেন ফেব্রুয়ারি পর্যন্ত যেতে হবে? যদি সরকার মেনে নেয়ও ফেব্রুয়ারি, আমাদেরকে অবশ্যই ধরে নেওয়ার যথেষ্ট অবকাশ রয়েছে যে এটিও একটি খেলা হবে। এটি সরকার হয়তো যদি মেনে নেয়, আমি আগেও বলেছি, সেটি ধরে নিতে হবে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হওয়া মানে সরকার নির্বাচন দিতে চাইছে না, এটাই নিশ্চিত। এই বিষয়ে আর কোনো দোদুল্যমনতা কোনো কিছু থাকবে না। সালাউদ্দিন আহমেদ আরো যে কথাটি বলেছেন তা হচ্ছে নির্বাচনকালীন সরকারের নিরপেক্ষতা নিয়েও জোর আলোচনা হবে। নিরপেক্ষতা নিশ্চিত করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুব স্বাভাবিক। অনেক আগে থেকে অনেকেই বলে আসছে আমরা যে এই সরকার নিরপেক্ষতা হারিয়েছে, এই সরকারের অধীনে কিভাবে নির্বাচন হবে, সেটি কিভাবে নিশ্চিত করবে যে সরকার নিরপেক্ষ। এবং সরকারের যে 3 উপদেষ্টা, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান কিংবা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া অথবা মাহফুজ আলম, তাদের কি পদত্যাগ করানো হবে? নিরপেক্ষতা কিভাবে নিশ্চিত করা হবে? আরো বড় কথা, অনেকে বলছেন লন্ডনের চ্যাথাম হাউসে যেই বক্তব্য আমরা শুনলাম, ডক্টর মোহাম্মদ ইউনূসের বিভিন্ন প্রশ্নের উত্তর শুনলাম, তার মধ্যে কিন্তু একটি হাইপ এরই মধ্যে তোলা হয়েছে। সাংবাদিকদের মধ্যে কেউ কেউ, সরকারের অনুগত হিসেবে পরিচিত কেউ কেউ বলেছেন যে কেন রেফারেন্ডাম দেওয়া হচ্ছে না সংস্কার ইস্যুতে। অনেকেই এটি আলোচনা করছেন যে যেহেতু 5 বছর ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় থাকে, এরকম একটি হাইপ তোলা হয়েছে, এরকম একটি রব তোলা হয়েছে, ঠিক সেই জায়গা থেকে এখন রেফারেন্ডামের কথা বলা হচ্ছে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের মূল যে উদ্দেশ্য তারেক রহমান পর্যন্ত পৌঁছে তার সঙ্গে আলোচনা করার, সেটি হচ্ছে জুলাই সনদে বিএনপিকে রাজি করানো। বিএনপি যদি কোনোভাবে কনভিন্স হয়ে জুলাই সনদে একমত পোষণ করে যে না, তারা একসাথে ঐক্যমতের ভিত্তিতে জুলাই সনদ দিবে, বা সরকার যেভাবে চাচ্ছে তাতে সম্মতি আছে, অনেকেরই ধারণা বিএনপির নিজের পায়ে কোড়াল মারা হবে। জুলাই সনদ যদি একবার ঘোষণা হয়, তার পরিপ্রেক্ষিতে রেফারেন্ডামের প্রশ্ন আসতে পারে, যেখানে একটি কথিত গণভোটের আয়োজন করে ডক্টর মোহাম্মদ ইউনূসকে 5 বছর ক্ষমতায় থাকানোর একটা অপচেষ্টার চেষ্টা করা। সেই বিষয়টি নিশ্চয়ই তারেক রহমান মাথায় রাখবেন। এবং আমরা তো দেখেছি যে বারবার কেন বলছি যে বিএনপিকে ট্র্যাপে ফেলা হচ্ছে কিনা, বা বিএনপি ট্র্যাপে পড়তে যাচ্ছে কিনা।
তার কারণ এটি তো স্পষ্ট যে গত ডিসেম্বর পর্যন্ত বিএনপি মোটামুটি বড় বড় ইস্যুগুলিতে যা চেয়েছে সরকার মেনে নিতে বাধ্য হয়েছে। রাষ্ট্রপতির অপসারণটা ঠেকানো গেছে, প্রোক্লেমেশন, জুলাই প্রোক্লেমেশন ঠেকানো গেছে, এবং সেটি তো এই জুলাই করার কথা, জুলাই সনদ বা জুলাই ঘোষণা। ডিসেম্বরের পর থেকে বিএনপি আর কোনো কিছুতে ডক্টর মোহাম্মদ ইউনূস পাত্তা দেননি, তিনি বুড়ো আঙুল দেখিয়ে আসছেন। এতে তো বিএনপির কাছে পরিষ্কার। অতএব 13 জুন যে বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে সেখানে তারেক রহমানের দূরদর্শিতার উপরেই অনেক কিছু নির্ভর করছে। পুরো জাতি তাকিয়ে আছে এই আলোচনার দিকে। কোথায় যাচ্ছে বাংলাদেশ, বাংলাদেশের ভবিষ্যৎ কোন দিকে আগাচ্ছে। একসময় যার অর্থনীতি ছিল দক্ষিণ এশিয়ার বিস্ময়, সেই বাংলাদেশ আজ ধীরে ধীরে তলিয়ে যাচ্ছে গভীর অন্ধকারের দিকে। মাত্র 9 মাস এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে দেশের অর্থনীতি দাঁড়িয়ে গেছে এক খাদের কিনারায়। গত 9 মাসে শত শত কলকারখানা বন্ধ হয়ে গেছে, হাজার হাজার শ্রমিক হয়েছেন বেকার। তাদের কণ্ঠে বাঁচার একটুখানি আকুতি, ভেসে উঠছে তাদের কণ্ঠের সেই আকাশচুম্বী আর্তনাদ। বিশ্বব্যাংক সতর্ক করছে এবছর 30 লক্ষ মানুষ দারিদ্র্য সীমার নিচে নেমে যাবে, অতি দারিদ্র্যের হার পৌঁছাবে 9.3%। বিশেষজ্ঞরা বলছেন রাজনৈতিক অনিশ্চয়তা, বিনিয়োগ সংকট, দুর্বল আইনের শাসন সব মিলিয়ে বাংলাদেশ এগোচ্ছে এক ভয়ঙ্কর ভবিষ্যতের দিকে। 17 এপ্রিল IMF কর্মকর্তারা জানালেন বাংলাদেশ এখনো তাদের শর্ত পূরণে ব্যর্থ, তাই আটকে রয়েছে চতুর্থ এবং পঞ্চম কিস্তির ঋণের টাকা। এদিকে বিশ্বব্যাংকের খাদ্য মূল্যস্ফীতি লাল সতর্কতা তালিকায় জায়গা পেয়েছে বাংলাদেশ। খাদ্যমূল্য বেড়েছে 5 থেকে 30%। বাজারে হাহাকার, অভাবগ্রস্ত পরিবার, আজ প্রতিটি খাবারের থালা যেন একটা যুদ্ধক্ষেত্র। চোখে শুধুই অনিশ্চয়তা, পেটে অনাহার। এরই মধ্যে বাংলাদেশ রাজনৈতিক এবং কূটনৈতিক ব্যর্থতার সর্বোচ্চ ধাপে পৌঁছে গিয়েছে। ভারত তাদের ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ করে দিয়েছে, যার কারণে বাংলাদেশের ক্ষতি হবে বাৎসরিক $3 মিলিয়ন। রিজার্ভ কমছে, রপ্তানি আয়ে ভাটা, ব্যাংকিং খাত ভঙ্গুর, ঋণ খেলাপিরা তবুও চলছে দারুণ দাপটে। রাজস্ব আহরণে দুর্বলতা রাষ্ট্রযন্ত্রকে করে দিয়েছে একদম নিঃশেষ। বিনিয়োগকারীরা মুখ ফিরিয়ে নিচ্ছে, কারণ তারা জানে নির্বাচিত সরকার ছাড়া বিনিয়োগ বাংলাদেশে কোনোভাবেই নিরাপদ অবস্থায় নেই। তাহলে এই বাংলাদেশ কোথায় যাচ্ছে? কর্মসংস্থান কমছে, মানুষ বাঁচতে চায়, কিন্তু একের পর এক অগণতান্ত্রিক সিদ্ধান্ত আর অগণতান্ত্রিক পথ ধ্বংস করে দিচ্ছে লাখো পরিবারের স্বপ্ন। বাংলাদেশের মানুষ কি এই ষড়যন্ত্রের শিকার হতে জন্ম নিয়েছিল? তাদের জন্ম নেওয়াটাই কি এখন অপরাধ? শুধু একটু কাজের, একটু খাদ্যের, একটু ভালোবাসার স্বপ্ন দেখা, এই কান্না কি কেউ শুনতে পাচ্ছে না? এটা ক্ষুধার্ত পেটের কান্না নয়। সম্মানিত দর্শক, আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন। বর্তমান দেশের অবস্থা, রাজনৈতিক পরিবেশ বেশ একটা ভালো না, নানান কার্যক্রম, নানান কর্মকাণ্ড আপনারা দেখতে পারতেছেন। প্রিয় দর্শক, এরই মধ্যে লন্ডনে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং জনাব তারেক রহমানের বৈঠক হয়েছে। সেই বৈঠকে কঠিন সিদ্ধান্ত আসতেছে। দর্শক মণ্ডলী, ইতিমধ্যেই এই বৈঠক সম্পর্কে আপনারা বিস্তারিত প্রতিবেদন দেখতে পারলেন। প্রিয় দর্শক, এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান, আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে জানিয়ে দিবেন। প্রিয় দর্শক, ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী আপডেট নিউজ নিয়ে। সকলেই ভালো থাকবেন, ধন্যবাদ।